আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্ন উইথ নাহিদের পক্ষ থেকে। আপনাদের সাথে রয়েছি আমি, নাহিদ হোসেন। যারা আমার পূর্বের দুটি ক্লাস দেখেছেন তারা এই ক্লাসটি বোঝার জন্য খুবই উপযোগী হবে মনে করতেছি আমি। যারা পূর্বের দুটি ক্লাস দেখেছেন, বিশেষ করে আমি নাম্বার এবং পার্সেন্ট ক্লাস নাম্বার 1, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট ক্লাস নাম্বার 2, আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটি হবে ক্লাস নাম্বার 3। যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছেন তারা আশা করি এই টেন্স রিলেটেড যে জিনিসগুলো পড়াবো সেগুলো বুঝতে অনেকটা সহজ হবে। আর যারা পূর্বের ক্লাসটি দেখেননি, আশা করি পূর্বের ক্লাসটি দেখে ক্লাসটি দেখলে আপনার ক্লাসটা বোঝার জন্য খুবই উপযোগী হবে আমি মনে করি। তো সেই সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায় সেটা আগে একটু ক্লিয়ার করে নিই। আমরা জানি প্রতিটা টেন্সেরই চারটি করে গঠন প্রণালী রয়েছে, স্ট্রাকচার। সেগুলো হচ্ছে ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে যেটি চলে আসছে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই ধারাবাহিকতায় আমরা যাব। দেখেন 12টি টেন্সের ভিতরে আপনার দৈনন্দিন জীবন বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, আপনার গ্রামাটিক্যাল টপিকগুলো আমাদের একাডেমিক পরীক্ষা পড়াশোনাতেও লাগে না। আসলে আপনার দেখা যাচ্ছে 7 থেকে 8টা বা 9টা, এর বেশি না, 9টা টেন্স সম্পর্কে একটু ভালো ধারণা থাকলে আপনি ইংলিশ গ্রামার বলুন সব জায়গায় একটু রাজত্ব করতে পারবেন। একটু এই ধারণা, শুধু টেন্সটাকে আপনি ভালো মতো আয়ত্তে নেন, দেখবেন বাকি টপিকগুলো আপনি তেমন একটা জোর খাটাতে হবে না, জাস্ট এখানে একটু সময় দিন, কন্টিনিউ একটু টেন্সটাকে বোঝার চেষ্টা করুন, দেখবেন গ্রামারটা আপনার কাছে একদম সহজ মনে হবে। ঠিক আছে? সেই ধারাবাহিকতায় কথা না বাড়িয়ে আমরা ধারাবাহিকতায় সামনে এগিয়ে যাচ্ছি। আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে স্যার বর্তমানে কোনো কাজ চলছে বোঝাচ্ছে, মানে আপনার কাজটি চলমান আছে, আপনি নন স্টপ চলতেছে এরকম বুঝাইলে আপনি সেখানে ব্যবহার করবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি ভাত খাচ্ছি, সেটাকে আপনাকে ইংলিশে বলতে হবে আমি স্কুলে যাচ্ছি, মানে কাজটি আপনাকে ইমিডিয়েটলি কেউ একজন কল দিল, তুমি কি করছো, আপনি বলতেছেন আমি কাজ করতেছি বা কাজ করছি। এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমান কাজটি চলছে, আপনার এত কথা না, কাজটি চলছে বোঝাচ্ছে। আপনি কেমনে বুঝবেন? আমি ভাত খাচ্ছি, এটা বোঝা যাচ্ছে, মানে খাচ্ছি কাজটি চলছে। ছি, এরকম বুঝাবে। তেছে মানে করতেছে, এরকম কিছু বুঝাবে আপনাকে। তেছে, ছিল, এসব কিছু মনে রাখতে হবে না, আপনাকে জাস্ট মনে রাখতে হবে স্ট্রাকচারটা, সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সটা কিরকম হয়। সো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সটা একটু আলোচনা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রত্যেকটা টেন্সেরই আপনার এক আলাদা আলাদা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার কি, কাকে বলে, কিরকম, আমি সেটি পূর্বের ক্লাসে আলোচনা করছি। সো স্ট্রাকচার নিয়ে আর কথা না বলি। স্ট্রাকচার হচ্ছে সেন্টেন্সটা কিরকম হবে সেটার একটি রূপ। এই রূপটিকে আপনার মাথায় মনে রাখতে হবে সব সময়। এই রূপটিকে যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনার সেন্টেন্স চিনবেন এটা কি কন্টিনিউয়াস নাকি ইনডেফিনিট নাকি পারফেক্ট, এটা কখনোই মনে রাখবেন। আপনার বিশেষ করে স্ট্রাকচার গুলোকে সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন, এমন ভাবে যাতে প্রতিদিন আমাকে একটু হলো এরকম টেন্স রিলেটেড সেন্টেন্স যাতে আমি আমার আয়ত্তে থাকে। ঠিক আছে? যেখানে থাকেন আপনি, মোবাইল স্ক্রল করছেন বা মোবাইলটি দেখছেন, ওখানেও একটু দেখবেন একটা সেন্টেন্স আছে বাংলায়, খাও, আমি ভাত খাচ্ছি, সেই স্কুলে যাচ্ছে, আজকে 10 জন মারা গেছে। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স আছে, কোন টেন্স আছে, সেটা আপনাকে ইংলিশে একটু করলে হয়ে যায়। দেন বাংলা নিউজ পড়তেছেন, সমস্যা নেই, আপনি একটু মাথা খাটাবেন এটা কি কোন টেন্সে পড়ে সেন্টেন্সটা, বাক্যটা। সো আজকে আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে? প্লাস বাকি অংশ হবে, বাকি অংশ অবজেক্ট হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। ঠিক আছে? বাকি অংশটা আমি বলছি, অবজেক্ট দেওয়াটা আসলে যুক্তিযুক্ত না।
অবজেক্ট হয় না সব সময়, ঠিক আছে? সেখানে কমপ্লিমেন্ট হয়, তারপর আপনার অ্যাডভার্ব দিয়েও হয়, অনেক সেন্টেন্স শেষ হয়। সো সেই বিষয়ে আমরা আলোচনা না করে আজকে আলোচনা করব আপনার যা পড়াচ্ছি সেটাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব, এগুলোকে বলে আপনার বি ভার্ব, ঠিক আছে? এটা অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্বগুলো আপনার মাথায় রাখতে হবে, এন ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ভার্ব বলতে বি ওয়ান, আমরা প্রতিদিন বলেছি আপনাকে নিয়মিত কনজুগেশন ভার্বগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো নাম মুখস্থ থাকলে আপনি আসলে ততটা বেশি পারফরমেন্স করতে পারবেন না ইংলিশ গ্রামারে। কিছু কিছু জিনিস আছে বোঝার, কিছু কিছু জিনিস আছে মুখস্থ করা। সো আপনাকে এই ক্ষেত্রে কঠোর হতে হবে, আমি মুখস্থ করব। যেমন এই স্ট্রাকচারটা আপনাকে মাথায় রাখতে হবে, যেভাবে হোক আপনাকে মুখস্থ রাখতে হবে। কনজুগেশন ভার্বগুলো আপনি যত বেশি আপনার দৈনন্দিন জীবনে যতগুলো কনজুগেশন ভার্ব আছে যত বেশি মুখস্থ রাখবেন, তত বেশি আপনি ইংলিশে পারফরমেন্স করতে পারবেন আমি মনে করি। সো কনজুগেশন ভার্বগুলো আমরা বলছি বি ওয়ান বি টু বি থ্রি, তিনটা। এই তিনটার বি ওয়ানের সাথে আইএনজি হবে, ঠিক আছে? যেমন আমি বলছি আমি খেলছি, আমি খেলতেছি বা আমি খেলছি। তুমি এখন কি করছো? আমি এখন খেলছি। তাহলে আমাকে লিখতে হবে আই অ্যাম প্লেইং, আইএনজি। এখন প্লেইং হচ্ছে প্লে থেকে আইএনজি যোগ হয়েছে আইএনজি, এটা হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে বি ওয়ান, আর এটা হচ্ছে আইএনজি। এম এম আমাদেরকে পার্সন যেহেতু আমরা চিনি, এম ইজ আর এর ব্যবহারও আমরা চিনবো যদি আমরা পার্সন সম্পর্কে একটু আমাদের ধারণা থাকে। দেখুন, পার্সন আমরা জানি তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সো সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এম বরাদ্দ শুধু আয়ের জন্য, আই এম, এম আয়ের জন্য, আর বাকিগুলো একটু। আর ইজ হবে থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার গুলো কি কি আমার সাথে একটু বলেন? হি, শি, ইট কোনো কিছুর নাম, দে, দেম, নাকি দে দেম থার্ড পার্সন সিঙ্গুলার না। থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট কোনো কিছুর নাম, ঠিক আছে? কোনো কিছুর নামের কাছে একটা বস্তু হতে পারে, একটা টেবিল হতে পারে, একটা মানুষ হতে পারে। সো একজন ব্যক্তি বোঝাবে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ইজ। যেমন রাকিব আম, গান গাইছে বা রাকিব গাচ্ছে, রাকিব ইজ সিঙ্গিং, সিং থেকে আইএনজি যোগ হয়েছে সিঙ্গিং, ঠিক আছে? তারপরে বললাম ইউ আর, আপনাকে মনে রাখতে হবে আই এম এর সাথে আর ইজের সাথে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, আর বাকিগুলো যা আছে সবগুলোর সাথে আর হবে উই আর। এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার না যে আমি ইজ দিব, উই এম হবে না। সুতরাং আমাদের কি দিব? আর দিতে হবে। আপনাকে মনে রাখবে থার্ড পার্সন সিঙ্গুলার বাদে আর যা থাকবে আই আর থার্ড পার্সন সিঙ্গুলার বাদে সবগুলোর সাথে আর দিবেন। যেমন উই, উই কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার না, এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। ইউ, ইউ তো থার্ড পার্সন সিঙ্গুলার না, ইউর সাথে আর হবে। মানে বাকি ক্ষেত্রে আপনার যতগুলো থার্ড পার্সন প্লুরাল হলো আমাকে আর দিতে হবে। উই আর, দে আর, ঠিক আছে? তারপর ইউ আর, এগুলো মনে রাখতে হবে। এগুলো যত প্র্যাকটিস করবেন, যত আপনি লিখবেন, দেন আপনি খাতায় প্র্যাকটিস করবেন, এগুলো দেখবেন তত আপনার মুখস্থ হবে। উই আর, দে আর, ঠিক আছে? উই আর, দে আর, ইউ আর। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। ইউ আর প্লেইং, তুমি খেলছো। এরকম আই এম প্লেইং, আমি খেলছি। আমি খাচ্ছি, আই এম ইটিং। আমি আমি নাচছি, আই এম ডান্সিং। সে নাচছে, হি ইজ ডান্সিং। তুমি নাচছো, ইউ আর ডান্সিং। আমরা খেলছি, উই আর প্লেইং। রাকিব যাচ্ছে, রাকিব ইজ গোয়িং। সো এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। সো আমাদেরকে এই জিনিসটা মাথায় খুব মানে খুব সুন্দরভাবে গেঁথে নিতে হবে। আর আমাদেরকে দৈনন্দিন জীবনে যেগুলো কনজুগেশন ভার্ব আছে, বিশেষ করে আমাদের যেগুলো ব্যবহার হয় দৈনন্দিন জীবনে, যেমন খাওয়া, যাওয়া, খেলা, পড়া, এসব কয়েকটা যেগুলো আছে, যেমন ধরা, এটা ধরো, সে ধরছে, সে খেলছে, এরকম মানে যতগুলো আমাদের দৈনন্দিন জীবনে কনজুগেশন ভার্ব আমরা ব্যবহার করি, সেগুলোকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মেমোরাইজিং করতে হবে। সো আমাদের আমরা আসলে এই হ্যান ইজ আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি। কিছু কিছু শব্দ আছে যেমন ইট ইজ অ্যামেজিং, ইট অ্যামেজিং। এখন কথা হচ্ছে স্যার এখানে অ্যামেজিং এর সাথে তো ইট আছে, থার্ড পার্সন সিঙ্গুলার বুঝলাম, ইজও আছে, এখন এর সাথে
অ্যামেজিং আছে, এটা কি ভার্ব? আসলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, কারণ এই অ্যামেজিং এটা আপনার ভার্ব নয়। আইএনজি থাকা সত্ত্বেও অ্যামেজিংটা ভার্ব নয়, এটি মানে আপনার উৎপত্তি হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে। ইট ইজ অ্যামেজিং, এটি আশ্চর্যজনক বা বিস্ময়কর, ঠিক আছে? এটাকে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারবেন না, এটাকে বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। সুতরাং আইএনজি থাকলেই, ইজের পরে আইএনজি থাকলে যে সবগুলো সেন্টেন্স আপনার কন্টিনিউয়াস হবে তা না। আপনি এই সিস্টেম দিয়ে আপনি রাইট ফ্রম ভার্বে যদি ইজ দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। সো এরকম অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আউটস্ট্যান্ডিং, অ্যামেজিং, চার্জিং, এরকম অনেক শব্দ আছে যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, না হলে আমরা রাইট ফ্রম ভার্বে গিয়ে উলট পালট করে দেবো। সো আমাদের যেগুলো মুখস্থ করতে হবে সেগুলোকে আপনাকে মুখস্থ রাখতে হবে। এই যে বললাম যে অ্যামেজিং, তারপর চার্মিং, আউটস্ট্যান্ডিং, সো এগুলোকে আপনাকে মেমোরাইজিং করতে হবে, না হলে আপনি রাইট ফর্ম ভার্বে পারবেন না। সো আপনাকে মনে রাখতে হবে এই স্ট্রাকচার, কনজুগেশন ভার্ব আর এই যে অ্যাডজেক্টিভ যুক্ত আইএনজি, এগুলোকে মাথায় রাখতে হবে। যেগুলো মুখস্থ করার সেগুলো মুখস্থ করতে হবে, আর যেগুলো বোঝার সেগুলো আমি নিয়মিত বোঝানোর জন্য ট্রাই করব। আমার এই ইউটিউব চ্যানেল লার্ন উইথের পক্ষ থেকে আপনাদেরকে ফ্রিতে আমি শিখাবো ইনশাল্লাহ। আপনাদেরকে শিখাতে গেলাম, দেখা যাচ্ছে আমাকে একটু শিখতে হচ্ছে, তো আমার শিখাটাও চর্চা রইলো, এবং আমারও যাতে একটা ভালো প্রিপারেশন হয় সেক্ষেত্রে আমার এই আয়োজন আপনাদের জন্য। আমি কেন একা শিখবো, আপনাদেরকেও শিখাই। হয়তো আমার এখানে অনেক কিছু মিস্টেক হবে বা ভাষাগত দিক থেকে, বোঝানোর দিক থেকে সব মানুষ মাত্রিক ভুল হবে, এটা আমরা সবাই জানি। সো এত কিছু ডোন্ট কেয়ার করে আপনাদেরকে সামনে আগাতে হবে, ঠিক আছে? আমাদেরকে আগাতে হবে। ভুল টুল আমার ভুল হচ্ছে বলতে অ্যাভয়েড করে আপনি যেটা সঠিক পাচ্ছেন সেটা গ্রহণ করুন। আমি বলতে না যে আমার এখানে সবকিছু সঠিক হবে, উচ্চারণ ঠিক হবে, সেটা বলছি না। সো এতটুকু ভালো কিছু নেওয়ার চেষ্টা করি, চ্যানেল থেকে ভালো কিছু শিখবো, লার্ন উইথ নাইদের সাথে জার্নিটা একদম সুন্দরভাবে করবো ইনশাল্লাহ। আমরা একটু ভালো ভালো সাপোর্টিং পাবো এই চ্যানেল থেকে, আমাকে একটু সাপোর্ট করবেন। কিভাবে কি করতে হয় আমি জানি না, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও শিখে। এরকম আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছোট ছোট ভিডিও করব বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট করে যেটা একটু বেশি বোঝানো দরকার সেটাতে সময় বেশি দিবেন ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।